প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো, জামাত এনসিপি কি বিএনপির ভাগ্য ঝুলিয়ে রেখেছে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গত আগস্ট মাসের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আঞ্চলিক নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছিলেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা। তিনি সেই প্রথম এরকম একটি কথা বলেছিলেন রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে প্রথম তিনি এই কথাটি বলেছিলেন। সেটি ছিল 30 অগাস্ট শুক্রবার 2024। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং পতনের 1 মাসেরও কম সময়ের মধ্যে তারেক রহমান এমন একটি বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন সময় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার, কঠিন চ্যালেঞ্জের। আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নির্বাচন তো চ্যালেঞ্জ দূরের কথা, আপাতত নির্বাচনই হবে না। আমরা দেখলাম গত মাসে মধ্য জুনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের লন্ডন বৈঠক, এবং এই বৈঠকটি হবার পরে বিএনপির মধ্যে বেশ আশাবাদী একটি ভাব দেখলাম, কিন্তু 1 মাসও পেরোয়নি, তাতেই বিএনপি ব্লকে হতাশার সুর, যার দরুন বিএনপি নেতৃবৃন্দ এখন বলছেন, যেমন গতকালকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই। গয়েশ্বর গতকালকে কেরানীগঞ্জের একটি জনসভায় এমন কথা বলেছেন। আজকে হঠাৎ করে নির্বাচন পেছানোর কথা কেন আসছে? নির্বাচন পেছানোর কথা তো আসার কথা নয়। গত মধ্য জুনে বৈঠকের পর নির্বাচন তো নির্ধারিত হয়ে গেল আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে নির্বাচন। এমনকি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের পক্ষে লন্ডন বৈঠকে একটি যৌথ বিবৃতি ঘোষণা করা হয়েছিল। আবার এই বৈঠক পরবর্তী সময়ে দেশে এসে আমরা জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে নাটকীয় বক্তব্য শুনলাম। জামাত এমনও কাজ করেছে যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়, লন্ডন বৈঠকের প্রতিবাদে জামাত একদিন সেই বৈঠকে উপস্থিত হয়নি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন হচ্ছে? আমরা ইতিমধ্যে বিভিন্ন কথা বলাই, বিশেষ করে জামাত এবং এনসিপি একই টোনে কথা শুনছি। জামাত আমির গত পরশু রংপুরের জনসভায়, গতকালকে কুমিল্লার জনসভায় বলেছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়। আবার এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। নির্বাচনকে ঝুলিয়ে দিচ্ছে জামাত এবং এনসিপি। এই সরকারের মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী, বারবার বলছি আমরা, জামাত এবং এনসিপি। সরকারটি চালাচ্ছে জামাত এবং এনসিপি। সরকারি দল যদি বলেন এনসিপি এবং জামাত, বিএনপি খানিকটা বিরোধী দলের মতো, যদিও বিএনপি অনেক সুযোগ সুবিধা ইতিমধ্যেই পেয়ে গেছে। বিএনপি সারা বাংলাদেশ দখল করে ফেলেছে। জামাত এনসিপি তাদের লোকবল স্বল্পতার কারণে একদম তৃণমূল পর্যন্ত, ওই যে কথায় কথায় কথা আসে যে বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করে, বিএনপির লোকজন আছে টেম্পো স্ট্যান্ড দখল করার, এই জন্য দখল করছে। এনসিপি জামাতের যদি থাকতো তাহলে তারাও করতো। যেটি বলছিলাম যে সরকারি দল জামাত, এনসিপি এবং বিএনপি খানিকটা দূরত্বে, কিন্তু তারপরে বিএনপির পুরোটা দখল, টেম্পো স্ট্যান্ড থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় দখল আছে। কিন্তু তারপরে জামাত এবং এনসিপি কলকাঠি নাড়ছে, এমনটাই মনে হচ্ছে। জামাত এবং এনসিপি যদি নির্বাচন না চায় তাহলে নির্বাচন আসলে খুব সহসা হবে না। এবং জামাত এবং এনসিপির সাথে বিশেষ করে ইসলামী দলগুলোর সমঝোতা হচ্ছে। এবং এই মুহূর্তে বহুল আলোচিত একটি বিষয় যে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর
প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন। পিয়ার পদ্ধতির নির্বাচনটা কেমন, এটা নিয়ে আমি আসলে আলাপ করিনি, এটি বহুল আলোচিত, মানুষ এটা কি বিষয় এটা এখন একটা চায়ের দোকানদারও জানে। শতাংশ, ভোটের শতাংশ অনুযায়ী নির্বাচনে প্রার্থীর বিজয়। 1% ভোটও যদি কারো বাংলাদেশে থাকে তাহলে সেও 300 আসনের 3টা আসন পাবে, অর্থাৎ 0.5% ভোট থাকলেও সে একটি না একটি আসন সংসদে পাবে। এই পদ্ধতি নিয়ে এনসিপি, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো একটা গোজমেলে অবস্থা লাগিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভাগ্য আসলে ছোট দলগুলোই ঝুলিয়ে দিয়েছে, এটা স্পষ্ট। বিএনপি বুঝতে পেরে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, কিন্তু চূড়ান্ত বিচারে মাঠে নামছে না। বিএনপি বলছে যে মাঠে নামলে কেউ ঠেকাতে পারবে না নির্বাচন। আবার দেখুন, তারেক রহমান আসলে আদৌ কবে দেশে ফিরবেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই মুহূর্তে একথা বলতে পারেন না যে তারেক রহমান অমুক সময় দেশে ফিরবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন, নানা আলাপ। আমি লন্ডন বৈঠকের পরে বলেছিলাম যে এই যে বৈঠকটা হলো ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে, যে তারেক রহমান যদি আগামী 1-2 মাসের মধ্যে দেশে ফেরে তাহলে বুঝবেন যে লন্ডন বৈঠকটা সঠিক ফলপ্রসূ, এর পেছনে কোনো দুর্বিসন্ধি পরিকল্পনা নেই। কিন্তু সত্যিকার অর্থে লন্ডন বৈঠক হওয়া প্রায় মাস হতে চললো, কয়েকদিন পরে 1 মাস হবে। এখন পর্যন্ত তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন কোনো ঠিক নেই। তারেক রহমান কোন বাড়িতে থাকবেন সেই বাড়ি উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে, কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমানের দেশে ফেরার কোনো খবর নেই। তাহলে কি জামাত, এনসিপি তারেক রহমানের ভাগ্য ঝুলিয়ে রাখছে? অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। বিএনপি কঠিন পদক্ষেপে কেন যাচ্ছে না? বিএনপি এখনো পর্যন্ত জামাতকে কেন বিশ্বাস করছে? জামাত এবং বিএনপির শক্তি সামর্থ্যের জায়গায় বিএনপিকে এগিয়ে রাখতেই হবে। এই যে জামাতের যে সংসদে সর্বোচ্চ 17টা আসন পেয়েছে 2001 নির্বাচনে, কার বদান্যতায়? বিএনপির বদান্যতায়। অনেক আসনে বিএনপি নির্বাচিত হবার পূর্ণ শক্তি আছে, তারপরেও জামাতকে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র জোটগত কারণে। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত আসনে যদি হিসেব করেন যে বিএনপির সাথে শক্তিমত্তায় জামাত পেরে উঠবে না, আর এনসিপি তো প্রশ্নই আসে না। সেই জায়গায় বিএনপি ভয় কেন? বিএনপির অবস্থাটা যেন মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে একক কর্তৃত্বে দেশ চালিয়েছে, বিএনপিকে দাঁড়াতে দেয়নি কিংবা বিএনপিকে জেলে ভরে রেখেছে, আজকে বিএনপির মধ্যে কি এই ভীতিটা কাজ করছে যে এনসিপি, জামাত, সরকার এবং অন্যান্য ছোট দল মিলিয়ে আওয়ামী লীগ যে স্টাইলে দেশ শাসন করেছে, বিএনপির কি ওই পরিণতি করবে? এমনটা যার দরুন বিএনপি কি কঠোর হচ্ছে না? তাই যদি হয় তাহলে বিএনপি ভুল করবে। 16 বছর বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পারেনি, এটি সত্য কথা। কিন্তু আজকেও সেই একই পরিস্থিতি মনে করলে বিএনপির সেটা ভুল হবে। কারণ তখন আওয়ামী লীগই ছিল। আওয়ামী লীগের ভেতরে প্রশাসন, রাজনৈতিক ব্যবস্থা পুরোটা আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল। কিন্তু এখন খন্ড জামাত, খন্ড এনসিপি, খন্ড অন্যান্য দল, সরকার জোড়াতালি লাগিয়ে একটা ঐক্য। সেই জায়গায় বিএনপি যদি পূর্ণ শক্তি সমর্থন নিয়ে মাঠে নামে তাহলে সরকার, জামাত, এনসিপি যত কৌশল চালাক না কেন চালিয়ে রাখতে পারবে না। এখন প্রয়োজন বিএনপির সাহস, শক্তি, সাহস নিয়ে মাঠে নামা এবং নির্বাচন আদায় করা। বিএনপি যদি নির্বাচন আদায় না করে তাহলে বিএনপি গত 16 বছরে যেমন আওয়ামী লীগকে ফেলতে পারেনি, ঠিক তেমনি নিজেদের দুর্বল ভাব প্রকাশ করবার দরুন আজকে যারা আছে তাদেরকেও ফেলতে পারবে না। এতে করে বিএনপি আরো ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল বিএনপি যে আওয়ামী লীগ যাবে, বিএনপি ক্ষমতায় আসবে।
এখনো পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দ সেই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হবে এভাবে যদি চলতে থাকে। কারণ এভাবে তো চলতে পারে না, দেশ তো আসলে চলছে না, দেশ এক প্রকার অচল হয়ে গেছে। এই অচল অবস্থা ভাঙবে, বিএনপি যদি ভাঙতে না পারে আওয়ামী লীগ বসে থাকবে না। কিন্তু আওয়ামী লীগ এই দেশেই আছে। কত সংখ্যক আওয়ামী লীগের নেতা কর্মী দেশের বাইরে গেছে? 30-40 হাজার। কিন্তু কোটি কোটি আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশে আছে। এইভাবে দেশ চলতে পারে না, চলবে না। আজকে বিএনপি যদি আরেকটা বিপ্লব ঘটিয়ে নির্বাচন আদায় করে ক্ষমতায় না যেতে পারে, বিএনপির ক্ষমতায় যাওয়া দূর থেকে দূরবর্তী হয়ে যাবে। চলে আসবে আওয়ামী লীগ, বিএনপি চলে যাবে ব্যাকফুটে, জামাত, এনসিপি, অন্যান্য যারা, তাদের পতন হয়ে যাবে। একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটা কে করবে, আর্মি করবে না কে করবে, একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, একটা নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। অবস্থা সেদিকেই যাচ্ছে। বিএনপি কিন্তু দিনের পর দিন সুযোগ হেলায় হারাচ্ছে। এখন দেখার বিষয় বিএনপি সুযোগটা কাজে লাগায় কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়কাল, এটি অনেকটা বেহেশত এবং দোজখের মাঝামাঝি অবস্থানে আছে। একটি সরকারের যে টার্নিং পয়েন্ট থাকে, একটি সরকারের কর্মপন্থার যে ধারাবাহিকতা থাকে, কিংবা একটি সরকারের দুর্নাম এবং বদনামের যে একটা, যাকে বলা হয় আলাদা আলাদা ব্যারোমিটার, প্যারামিটার বা প্যারাগ্রাফ থাকে, সব জায়গাতে একটা এবড়ো থেবড়ো। অর্থাৎ ধরুন আপনি যদি একটা রেল লাইন, সেটা সমান্তরালভাবে বইতে থাকে, কিন্তু প্রচণ্ড রৌদ্রে কিংবা অন্য কোনো তাপ এবং চাপে রেল লাইন যখন বাঁকা হয়ে যায়, তখন সেই পথে চলাচলকারী, মানে ট্রেন যারা আছে, ট্রেন এবং ট্রেনে যারা যাত্রী, সকলের জন্য সেই রেলপথ মৃত্যুকূপ হয়ে পড়ে। এই জন্য বলা হয়ে থাকে যে মাঝামাঝি কোনো জিনিস সবসময় ভয়ঙ্কর হয়। আমাদের দেশে যারা আলেম ওলামা রয়েছেন তারা ওয়াজ করেন, বলা হয়ে থাকে যে যারা বেহেশতে যাবেন, তো তাদের জন্য এক ধরনের একটা ফয়সালা অনুভূতি, আর যারা দোজখে যাবেন তাদের জন্য এক ধরনের অনুভূতি, এবং তারা তাদের নির্মম এবং চূড়ান্ত পরিণতি জানার পর ওইভাবেই তার শরীর, মন, মানসিকতা ওইভাবে গড়ে উঠবে যে অনন্তকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। কিন্তু সমস্যা হবে তাদের যারা বেহেশত এবং দোজখের মাঝামাঝি জায়গাতে থাকবেন। একদিকে বেহেশতের সেই সুবাতাস, সুগন্ধি, ভালো ভালো খাবার দাবার, হুর গেলমানদের আনাগোনা, আবার অন্যদিকে জাহান্নামের আর্তচিৎকার, লেলিহান শিখা। এসবের মধ্যে, এই দুটো দৃশ্যের মধ্যে যারা থাকবেন, তাদের জীবন এতটা দুর্বিষহ হয়ে পড়বে, তারা বারবার শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবে যে হে দয়াময়, আমাদেরকে রক্ষা করো, আমাদের এই পরিণতির একটা চূড়ান্ত ফয়সালা দাও। তো সেই দিক থেকে আমরা এই যে প্রবাদ বাক্য ব্যবহার করি, বেহেশত এবং দোজখের যে মাঝামাঝি, এটি যখন কোনো মানুষের জীবনে আসে, কোনো রাষ্ট্রের জীবনে আসে, কোনো ব্যক্তির জীবনে আসে, সমাজ সবাই তখন এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে থাকে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বর্তমান সরকার এরকম একটা বেহেশত এবং দোজখের মাঝামাঝি জায়গাটা আছে। আমরা একজ্যাক্টলি কেউ বলতে পারছি না। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবা ধরুন একেবারে অজয় পাড়াগাঁয়ের একজন গ্রাম্য মসজিদের খতিব কিংবা মুয়াজ্জিন, কিংবা ধরুন বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, অথবা ফুটপাতের পাশে দাঁড়িয়ে যে লোকটি সিগারেট বিক্রি করছে বা পান বিড়ি বিক্রি করছে, সবাই বর্তমান সরকারের ব্যাপারে মানে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারবে না। কেউ হয়তো পক্ষে বলবে, কেউ হয়তো বিপক্ষে বলবে, কিন্তু একটি সরকার যখন থাকে, আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল, তখন সেই সরকারকে কেন্দ্র করে একটা জনমত গড়ে ওঠে। সেই জনমতের ধারাবাহিকতা যেটা থাকে, সেটাই হলো সরকারের প্রাণশক্তি বা প্রাণ ভ্রমরা। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকারের কোনো জনমত নেই। সরকারের পক্ষে যারা আছে সব ভাষা উড়ন্ত জনমত, সকাল বিকাল পরিবর্তন হয়। সরকারের যে সমস্ত লোকজন আছেন যারা সরকারের প্রশংসা করেন, তারা ভাড়াটিয়া,
আর যারা সরকারের বিরোধিতা করেন তারা সবাই ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত। তো এই অবস্থাতে সরকার যে ক্রান্তিকাল মোকাবেলা করছে, সেই ক্রান্তিকালের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হলো বাংলাদেশের সঙ্গে দিল্লির বা ভারতের যে সম্পর্ক স্মরণকালের সবচেয়ে খারাপ সম্পর্ক। সীমান্ত প্রায় বন্ধ, ব্যবসা বাণিজ্য একেবারে তলানিতে নেমেছে, এবং বাংলাদেশের যে সকল আমদানি পণ্য আমরা ভারত থেকে আনি সেখানে তারা একটার পর একটা বাধা তৈরি করে ফেলেছে। তো ভারত একটা বড় রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তাদের যদি তারা এক্সপোর্ট না করে তাদের কিছু আসে যায় না। বছরে হয়তো তারা $40 বিলিয়ন মতো এক্সপোর্ট করে বাংলাদেশে। আমাদের দেশে $40 বিলিয়ন বিরাট ব্যাপার, কিন্তু ভারতের জন্য এটা কোনো বিষয় নয়। এখন ভারত যদি এই $40 বিলিয়ন যে রপ্তানি পণ্য বাংলাদেশে রপ্তানি না করে, আমাদেরকে বিকল্পভাবে যদি চায়না থেকে আনতে হয়, অন্য কোনো দেশ থেকে আনতে হয়, এবং খরচ যদি $40 বিলিয়ন পরিবর্তে 50 বিলিয়ন হয়, 60 বিলিয়ন হয়, আমাদের কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে, এবং আমরা 1 বছর টিকে থাকতে পারবো না। এবং ঠিক সেই অবস্থাটা তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের যে শিল্পের কাঁচামাল, আমাদের ভোগ্য পণ্য এবং আমাদের দেশের যে কিছু মেশিনারিজ রয়েছে, এই বিষয়গুলো, তার সঙ্গে সঙ্গে পর্যটন, তারপরে চিকিৎসা, সব ক্ষেত্রে ভারত যে এমবার্গো দিয়েছে তার ফলে আমাদের অনেক কিছু তছনছ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো বাংলাদেশ থেকে আমরা যে ভারতে রপ্তানি করি, শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করি, সেখানেও রাজ্যের সব বাধা এবং বিঘ্ন তারা তৈরি করেছে। আমরা ভারতের অনেকগুলো বন্দরকে, বিমানবন্দরকে ট্রানজিট পোর্ট হিসেবে ব্যবহার করতাম। এখন ভারত সেগুলো বন্ধ করে দিয়েছে। আমরা এখন সেই ট্রানজিট পোর্ট হিসেবে ব্যবহার করতে পারছি না বিমানবন্দরকে, এবং হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে আমাদেরকে গচ্চা দিতে হচ্ছে। অর্থাৎ গার্মেন্টস রপ্তানি করার ক্ষেত্রে আমরা ভারতের বন্দরগুলো ব্যবহার করে আমরা ইউরোপ আমেরিকাতে রপ্তানি করতাম। এবং এটা কি সেটা বোঝাতে গেলে আরও যাকে বলা হয় যাকে বলা অনেকে ধৈর্যচ্যুতি ঘটতে পারে। কিন্তু ব্যবস্থাটা হলো যে আমরা ধরুন আমেরিকাতে যদি আমেরিকা দুটো আছে, ওয়েস্ট কোস্ট এবং ইস্ট কোস্ট, দুটো এলাকা। এখন ওয়েস্ট কোস্টের যে সকল বন্দর রয়েছে সে সকল বন্দরে আমরা সমুদ্রপথে মাল পাঠাবো। তো সমুদ্রপথে মাল পাঠাবো, আমাদের গার্মেন্টস কোম্পানিকে বলা হলো যে আগামী 60 দিনের মধ্যে আপনি মাল পাঠাবেন। ভালো কথা, কিন্তু আমাদের সমস্যার কারণে প্রায় দেখা যাচ্ছে যে মাল তৈরি করতে দেরি হয়, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, শ্রমিক অসন্তোষ। তো হাতে সময় আছে মাত্র 20 দিন, এবং এই 20 দিনের মধ্যে যদি আমি মাল পৌঁছাতে না পারি তাহলে কি হবে? পুরো মাল যাকে বলা হয় বায়েরা নেবে না, ফলে গার্মেন্টসগুলো ধসে যাবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা দূর করার জন্য আমরা কি করি? এয়ারে মাল পাঠাই, অথবা সি এয়ারে করি। অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে ধরুন একটি জাহাজে করে মাল পাঠাতে যদি 30 ডেজ লাগে, তো সেক্ষেত্রে আমরা যদি এয়ারে করে এখানে মাল পাঠাই, যাকে বলা হয় ভারতের নাভাসিবা পোর্টে, এবং সেখান থেকে যদি আমরা জাহাজে পাঠাই, এটা এক ধরনের বিকল্প। অথবা আমরা এখান থেকে কন্টেনারে পাঠালাম নাভাসিবা পোর্টে, ওখান থেকে আমরা এয়ারে পাঠালাম। তো এইগুলো করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখে এবং হাজার হাজার কোটি টাকা তারা লাভ করে। ভারত এই সুবিধাটা শেখ হাসিনার জামানাতে দিয়ে এসেছিল, এটা এই সময় বন্ধ করে দিয়েছে। এবং আমাদের বেশ কয়েকটি স্থলবন্দর, বিশেষ করে বেনাপোল, অনেকগুলো পণ্যের আমদানি এবং রপ্তানি এই বেনাপোল বন্দর দিয়ে করা যাবে না। এই নিষেধাজ্ঞার ফলে পুরো আমদানি এবং রপ্তানি মুখ থুবড়ে পড়েছে। তো এ সকল কারণে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আমাদের এই বর্তমান ইউনিট সরকারের জন্য রীতিমতো একটা ফরজে কেফায়া। এছাড়া এই সরকার দীর্ঘমেয়াদে টিকতে পারবে না। এই গেল একটা। অন্যদিকে যেটা হচ্ছে, সরকার এই মুহূর্তে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছে, এবং ঘন ঘন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কর্তা ব্যক্তিরা চীন দেশে যাচ্ছেন, যেটা ভারত আরও বিক্ষুব্ধ হয়ে পড়েছে, ভীষণ রকম বিক্ষুব্ধ হয়ে পড়েছে। এবং এরই মধ্যে যেটি হচ্ছে সেটা হলো চীনের সঙ্গে কতগুলো কৌশলগত সামরিক চুক্তি, সামরিক সম্পর্ক, তারপরে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক, এগুলো নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। যখন এ সকল বিষয়াদি নিয়ে কথাবার্তা হচ্ছে, ঠিক সেই সময়টিতে আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন,
এবং সেই কথা বলার মধ্যে তিনি যে সকল বিষয় আলোচনা করেছেন, সেখানে আমাদের যে পাক ভারত উপমহাদেশে মার্কিন স্বার্থ দেখার জন্য একটা চুক্তি রয়েছে, ইন্দো প্যাসিফিক ট্রিটি, আর আরেকটা সংগঠন রয়েছে কোয়াড। তো শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল সেই ইন্দো প্যাসিফিক চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি আর কোয়াডে সংযুক্তি, কোয়াডে অংশগ্রহণ করা। তো এই কাজটি শেখ হাসিনা করতে পারেনি মূলত চীনের কারণে। তো এখন এই যে আমেরিকা, সেই আমেরিকা আবার নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ দিচ্ছে কোয়াড এবং ইন্দো প্যাসিফিক নিয়ে। আবার আমেরিকার সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা বলছে যে ঠিক আছে, তারা যদি কোয়াডে আসে, ইন্দো প্যাসিফিকে যদি যুক্ত হয়, এবং সেখানে চট্টগ্রাম বন্দর যদি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হয়, আমেরিকান কোম্পানি, দুবাই পোর্ট, তো নাম দুবাই পোর্ট, ডিপি ওয়ার্ল্ড, কিন্তু এটার মালিকানা আমেরিকান। তো এটা যদি ইউনূস সরকার করে, তারপরে সেন্ট মার্টিন নিয়ে যে সকল কথাবার্তা শুনছি সেগুলো যদি হয়, তারপরে করিডোর নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সেগুলো যদি হয়, তাহলে ভারতের উচিত ইউনূস সরকারকে সহযোগিতা করা, এবং এই কাজটি করলে তাদেরকে চীন থেকে সরানো যাবে। এবং চীনের সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা গভীর সম্পর্ক হয়ে যায়, তাহলে আর যা হোক না কেন, চীন তো এরকম একটা রেজিম, তারা কখনো কোনো দেশে গণতন্ত্রকে প্রমোট করে না, তারা সবসময় ফ্যাসিবাদী, তারপরে স্বৈরশাসন, একদলীয় শাসন, এগুলোকে সবসময় তারা প্রমোট করে। আর আমেরিকা এবং ভারত আর যাই হোক না কেন, তারা তাদের মতো করে সেখানে একটা গণতন্ত্রের যাকে বলা একটা সাইনবোর্ড তারা রাখে। তো সেই দিক থেকে আমেরিকা প্রথমত সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ডিল করতে চাচ্ছেন, এবং যেটা এখন স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় গ্রহণ, তার ক্ষমতার পদায়ন, তার ক্ষমতায় থাকা এবং ক্ষমতা পরিচালনা, সব কিছুর পিছনে আমেরিকার যে একটা বিরাট ভূমিকা আছে। সেটা ডিপ স্টেট হতে পারে, সেটা আরও অনেক কিছু হতে পারে, যার কিছু কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা মেন্টর, যারা তার তাত্ত্বিক গুরু, এবং এই সরকারকে যারা টিকিয়ে রেখেছেন তাদের বুদ্ধি দ্বারা, প্রজ্ঞা দ্বারা, তারাই স্বীকার করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আসার পেছনে আমেরিকার ডিপ স্টেটের একটা বিরাট ভূমিকা ছিল, এবং শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকার সরাসরি সক্রিয়, আবার বলছি সরাসরি সক্রিয় একটা ভূমিকা ছিল। তো কাজেই আমেরিকাকে আসলে বাদ দেওয়া সম্ভব নয়, আমেরিকাকে কোনো অবস্থাতেই অ্যাভয়েড করা সম্ভব নয়, এবং কোনো অবস্থাতেই আমেরিকাকে অ্যাভয়েড করে চীনের সঙ্গে বন্ধুত্ব করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। তাই যদি হয়, তাহলে এই চীনের সঙ্গে যা কিছু হচ্ছে সেটা রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের জন্য একটা বুমেরাং হয়ে যাবে আগামী দিনগুলোতে। এবং আমরা লক্ষ্য করলাম যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র এবং পররাষ্ট্র সচিব, তিনি বাংলাদেশের ব্যাপারে বেশ নরম কথা বলেছেন, একেবারে নজিরবিহীন, এবং বাংলাদেশের সঙ্গে আলোচনা করা, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিবাদমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ব্যাপারে একটা ইতিবাচক সমাধানে পৌঁছানোর ব্যাপারে ইতিমধ্যে দিল্লি অনেকটা গ্রিন সিগন্যাল দিয়েছে। তো এই যে গ্রিন সিগন্যাল, অর্থাৎ দিল্লি এবং আমেরিকার গ্রিন সিগন্যাল, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি গ্রহণ করে, তাহলে রাশিয়া, চীন, এই যে বলয়টা, শক্তির বলয়টা অ্যাবসলিউটলি তাদের বিরুদ্ধে চলে যাবে। এই যে একটা উভয় সংকট, এই উভয় সংকটটাকে আমি প্রথম বলার চেষ্টা করেছি বেহেশত এবং দোজখের মাঝামাঝি। ভবিষ্যৎ সম্পর্কে মহান আল্লাহ ভালো জানেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যেন আমাদের এই দেশ, জাতি এবং কালকে রক্ষা করেন, হেফাজত করেন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।